সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার ন্যায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিআরপি ফিজিওথেরাপি বিভাগের প্রতিদিনের আয়োজন থেকে। আমি আজকে উপস্থিত আছি মোহাম্মদ নাজমুল হাসান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, এবং আমার সাথে আরো দুইজন বিশেষ অতিথি আজকে উপস্থিত আছেন। শ্রদ্ধেয় নুসরাত খানম ম্যাম, ইনচার্জ ফিজিওথেরাপি সার্ভিস, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, এবং রাবেয়া বেগম মিলি ম্যাম, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এবং ইনচার্জ ফিজিওথেরাপি সার্ভিস। ম্যাম, আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দুজনকেই। তো প্রতিদিনকার নিয়ে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যটা আমি একটু বলে রাখি শুরুতে। যে সমস্ত রোগীরা আমাদেরকে এই করোনা প্রাদুর্ভাবকালীন সময়টাতে আমাদেরকে রিচ করতে পারছেন না, আমাদের কাছে পৌঁছাতে পারছেন না, তাদের সাথে থাকা, তাদের সংশ্লিষ্টতায় থাকা, তাদের সাথে শেয়ারিং সেশনটা চালু রাখাটাই এই প্রোগ্রামটার মূলত উদ্দেশ্য। এবং এর পাশাপাশি আরো একটা তথ্য জানিয়ে রাখা যে আমাদের যে সিআরপির নিজস্ব উদ্যোগে আমাদের বহির্বিভাগ সার্ভিস তো এখন বন্ধ। বহির্বিভাগ সার্ভিসটাতে ফেসবুকের যে পেজটি আছে সেটিতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ আছে এবং একটি নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে আপনারা বহির্বিভাগ সার্ভিসের ভিডিও কলের মাধ্যমে কানেক্ট হতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবাটি পেতে পারবেন। সেটা মেডিকেল কনসালটেন্সি হোক, ফিজিওথেরাপি হোক, অকুপেশনাল থেরাপি হোক এবং স্পিচ থেরাপি হোক। এছাড়াও আমাদের যে জাতীয় ফিজিওথেরাপি পেশাজীবীদের জাতীয় যে সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, তাদের নির্ধারিত পেজে এবং তাদের ওয়েবসাইটে জেলা ভিত্তিক টেলিমেডিসিন নাম্বারগুলো দেয়া আছে। আপনারা সেগুলোতে ফোন করেও আপনাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন এবং তারও পাশাপাশি অতি প্রয়োজনীয় ক্ষেত্রে নিরাপত্তা বজায় রেখে আপনার নিকটস্থ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকগণের সাথে পরামর্শ করতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না ম্যাম, আপনাদের দুজনকে আবারও স্বাগতম জানাই আজকের এই লাইভ প্রোগ্রামে। আমি প্রশ্নেই চলে আসব। আমি প্রথমেই প্রশ্নে চলে যেতে চাই নুসরাত খানম ম্যাম, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ইনচার্জ পেডিয়াট্রিক ফিজিওথেরাপি সার্ভিস, সিআরপি মিরপুর। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে ঠিক বিশেষ শিশু বলতে আমরা কাদেরকে বুঝবো? বিশেষ শিশু বলতে ঠিক কাদেরকে বুঝি আমরা? ধন্যবাদ নাজমুল, আপনাকে প্রশ্নটি আমাকে করার জন্য। বিশেষ শিশু বলতে আমরা সাধারণত বুঝি যাদের শারীরিক, মানসিক বা বুদ্ধিগত, বিকাশগত কোনো ধরনের প্রতিকূলতা বা প্রতিবন্ধিতার শিকার হয় তাদেরকে সাধারণত। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে অটিজম, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, এদেরকে সাধারণত মানে ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে এরাই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পেশেন্ট আমরা ফিজিওথেরাপি প্রফেশনাল বা বিভিন্ন যারা হেলথ প্রফেশনাল আছে তারা স্বভাবত চিকিৎসা সেবা দিয়ে থাকি। তো আমরা যদি দেখি যে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে প্রতিবন্ধিতা অর্থ যে কোনো কারণে ঘটিত দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা বা প্রতিকূলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধার পারস্পরিক প্রভাব, যার ফলে উক্ত ব্যক্তির সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে বাধাপ্রাপ্ত হতে পারে। তো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুযায়ী ব্যক্তির শারীরিক, মানসিক এবং বিকাশগত যে সমস্যা থাকে সেগুলোর ক্ষেত্রে সে ধরনের আমরা যদি বলি ডিসাবিলিটি, বিভিন্ন ধরনের ডিসাবিলিটি যাদের আছেন। তো সেরিব্রাল পলসি আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায়, দেন আসে অটিজম, ডাউন সিনড্রোম, কিছু বা শ্রবণ প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি। ধন্যবাদ ম্যাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেমনটা শুনছিলেন যে আমরা আমাদের ব্যানারটিতে উল্লেখ করেছিলাম বিশেষ শিশুদের যত্নে করণীয় করোনা প্রাদুর্ভাবকালীন সময়টাতে। তো বিশেষ শিশু বলতে আমরা তাদেরকেই বুঝবো ম্যাম যেমনটি বললেন, বিশেষায়িত চাহিদা সম্পন্ন শিশু যারা, তাদেরকেই আমরা সাধারণত বিশেষ শিশু হিসেবে বুঝবো। ধন্যবাদ ম্যাম। আমি চলে আসবো রাবেয়া বেগম মিলি ম্যামের কাছে।
ইনচার্জ পেডিয়াট্রিক ফিজিওথেরাপি সার্ভিস, সিআরপি সাভার। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতি, আমাদের করোনা প্রাদুর্ভাবকালীন কোভিড-19 যে পরিস্থিতিতে আমরা রয়েছি, আমাদের যে লাইফস্টাইল রয়েছে, আমাদের যে অভ্যাস বর্তমান সময়টাতে, তো এই সময়টাতে এই ধরনের বিশেষ শিশুরা ঠিক কতটুকু ঝুঁকিতে রয়েছে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই সিআরপি ফিজিওথেরাপি বিভাগীয় প্রধান, সিনিয়র কনসালটেন্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর শ্রদ্ধেয় আনোয়ার স্যারকে তার এই মহৎ উদ্যোগের জন্য এবং আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের সহকর্মী ফিজিওথেরাপি চিকিৎসক নাজমুল হাসানকে তার সহযোগিতার জন্য, এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, অনুরোধ করছে তারা যেন ধৈর্য সহকারে পুরোটি অনুষ্ঠান আপনারা দেখেন। আমরা এখন জানলাম বিশেষ শিশু বলতে আমরা কাদেরকে বুঝি। এখন আমরা জানবো এই বিশেষ শিশুরা কতটুকু ঝুঁকিপূর্ণ। শুধুমাত্র হ্যাঁ অথবা না বলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায় বিশেষজ্ঞের মতে। আমরা প্রথমে ঝুঁকির পক্ষে কিছু কারণ শুনবো। যেমন আমরা জানি যে বিশেষ শিশুদের সমস্যার কারণে তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এইগুলোর বিরুদ্ধে তাদের ফাইট করার যে সিস্টেম, তাকে আমরা ইমিউনিটি সিস্টেম বলি। এই ইমিউনিটি সিস্টেমটি দুর্বল থাকে, যার কারণে তারা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাদের সমস্যার কারণে, যেমন ম্যাডাম বললেন যে সেরেব্রাল পলসি বাচ্চা যারা বসতে পারে না, হাঁটতে পারে না, অটিজম, ডাউন সিনড্রোমের বাচ্চা যাদের প্রয়োজন বুঝতে সক্ষম হয় না, যাদের শারীরিক কোনো প্রতিবন্ধকতা না থাকলেও যাদের বিরাট প্রতিবন্ধকতা থাকে, তো তাদের জন্য স্বাস্থ্যবিধি মানা, তথা আমরা বলছি 2 ঘন্টা পর পর 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, হাঁচি কাশির সময় আমাদের যে শিষ্টাচার আছে কোনো ব্যবহার করা, এই স্বাস্থ্যবিধি মানাটা তাদের জন্য কঠিন হয়ে যায়। এগুলো কারণ চিন্তা করলে দেখা যাবে যে তার কিছুটা ঝুঁকিপূর্ণ। এবার আমরা শুনি ঝুঁকির বিপক্ষে কিছু কারণ। যেমন এখন পর্যন্ত আইডিসিআর এর তথ্য বলছে 20 বছরের নিচে এবং 10 বছরের নিচে কোভিড-19 কনফার্ম কেসের সংখ্যা তুলনামূলকভাবে কম। এটা একটা কারণ। আরেকটা কারণ যদি আমরা বলি, সারা বিশ্বে সাথে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণেও এই বিশেষ শিশুদের সহ সাধারণ শিশু, যদি আমরা বলি ইয়াং বলি, তাদের বাহিরে যাওয়ার সুযোগটাও কম। তো এই কারণগুলো কথা চিন্তা করলে দেখা যাবে যে তারা কিছুটা ঝুঁকিমুক্ত। তো আমরা জানবো, আমরা বুঝবো, আমরা মানবো, আমরা ঘরে থাকবো। তাহলেই আমরা আমাদের এই বিশেষ শিশুদের ইমিউনিটি সিস্টেমকে আমরা শক্তিশালী করতে পারবো। কারণ আমরা জানি কোভিড-19 আমাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে ফেলে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। তারপর আপনার কাছ থেকে একটা তথ্য জানার ব্যাপার থেকেই যায়, মানে আমার সাধারণ জিজ্ঞাসা থেকেই, যে ঠিক বছর জুড়ে আনুমানিক ঠিক কতজনকে আপনারা এই ধরনের সার্ভিসটা দিয়ে থাকেন সিআরপি তে? এটার কি কোনো আনুমানিক কোনো সংখ্যা আছে কি? ঠিক কত সংখ্যক শিশুদেরকে আপনারা এই সার্ভিসটি দিয়ে থাকেন? আচ্ছা, সংখ্যার হিসাবে আমাদের সিআরপির শিশু বিভাগে যেমন 2 ধরনের চিকিৎসা সেবা চালু আছে। একটা হচ্ছে ভর্তি থেকে চিকিৎসা, আরেকটা হচ্ছে আউটডোরে আসা যাওয়া করে চিকিৎসা। ভর্তি চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে আমরা শারীরিক প্রতিবন্ধকতাকে প্রায়োরিটি দিই, তথা সেরেব্রাল পলসি বাচ্চাদের ইনক্লুড করি, যাতে আমরা একই ধরনের চিকিৎসা সেবা আমরা তাদের প্রোভাইড করতে পারি। এবং আউটডোরে থেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে সেরেব্রাল পলসি, অন্যান্য যে ডিসেবিলিটি গুলো আছে সেগুলো ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এখন যদি আমরা অর্থ বছর চিন্তা করি, আমাদের জুন জুলাই যে অর্থ বছর, আমি যদি গত বছরের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে প্রায় আমি আনুমানিক বলছি, সঠিক তথ্য নাও হতে পারে, আনুমানিক থেকে আমরা প্রায় 800 মতো শিশুকে, সেরেব্রাল পলসি শিশুকে চিকিৎসা সেবা দিয়েছি। এবং আউট পেশেন্ট সার্ভিসে আমরা প্রায়, যদি বলা যায় এটা আনুমানিক, প্রায়
1500 উপরে আমরা কিছু বাচ্চাদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রোভাইড করে আছি। এর ভেতরে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা আছে। এই কেসটা শুধুমাত্র নতুন কেস। ধন্যবাদ ম্যাম, মূল্যবান তথ্য দিয়ে সহায়তা করার জন্য। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে বছরে প্রায় 2000 অধিক শিশুদেরকে সিআরপি ফিজিওথেরাপি বিভাগ চিকিৎসা দিয়ে থাকে কেবলমাত্র সিআরপি সাভারেই, এবং সিআরপি মিরপুর সংখ্যাটি আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল জনগোষ্ঠী জুড়ে এই বিশেষায়িত শিশুরা রয়েছেন, এবং তাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা সেবা তাদেরকে অনেকাংশেই তাদের সুস্থতার ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে। তো ধন্যবাদ ম্যাম। আমি চলে আসবো নুসরাত খানম ম্যামের কাছে। ম্যাম, আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে এই ধরনের শিশুদের জন্য আমরা কি ধরনের টেক কেয়ারটা করব, কোনো এক্সট্রা টেক কেয়ারের প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ নাজমুল। আসলে কোভিড-19 এখন এটা আসলে বৈশ্বিক একটা সমস্যা। আর বাংলাদেশের মতো একটি দেশে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, বেসিক্যালি যারা বিশেষায়িত শিশু বা প্রতিবন্ধী শিশু, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাটা খুব সমস্যার সম্মুখীন হচ্ছে তার বাবা মা, ইভেন তো আমরা যারা হেলথ প্রফেশনাল আছি তারাও। কারণ এই ধরনের রোগীদের ক্ষেত্রে তারা যারা ইনস্টিটিউশনে এসে, যেমন সিআরপি বা আদার যে অর্গানাইজেশন গুলো আছে সেখানে এসে যে চিকিৎসা সেবা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের এই সেবা প্রতিষ্ঠানগুলো আপাতত কোভিড-19 এর জন্য সরকারিভাবে আমাদের লকডাউন আছে। এবং আমরা যেটা বলছি যে আমরা যে মানে কোনো ভিডিও বা কনফারেন্সের মাধ্যমে, লাইভ প্রোগ্রামের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো করছি, সেটা হয়তো আমাদের যারা ঢাকা সিটি বা ঢাকার আশেপাশে যারা আছেন তাদের জন্য হয়তো বা ইন্টারনেট অ্যাক্সেসটা পসিবল বর্তমান সিচুয়েশনের জন্য। তারপরেও আমরা যেই রোগীগুলো আমাদের কাছে আসছে বা অন্যান্য অর্গানাইজেশনের সাথে তারা সম্পৃক্ত আছে, আমাদের এই বিশেষ শিশু যেমন সেরেব্রাল পলসি, অটিজম বা ডাউন সিনড্রোম, এই বাচ্চাদের ক্ষেত্রে বা লার্নিং ডিসএবিলিটি আছে, তো তাদেরকে যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবাটা আমরা বাসায় হোম এক্সারসাইজ হিসেবে দিয়ে থাকি, সেগুলো তারা আমরা আশা করি যে তারা এগুলো করছেন। হ্যাঁ, আর যদি কোভিড-19 এর এখন যে বর্তমান পরিস্থিতি, সেক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের যে রিকমেন্ডেশন গুলো দিয়েছেন জেনারেল পপুলেশনের জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্বাস্থ্যবিধি যে নিয়মগুলো, যে আমরা কিছুক্ষণ মানে আফটার 2 আওয়ার্স পর আমরা হাত ধোয়া, তারপরে হচ্ছে আমরা যখন হাঁচি কাশি দিব সেই সময় আমরা আমাদের হচ্ছে এলবোটা ইউজ করব, অথবা আমরা কোনো টিস্যু বা কোনো একটা রুমাল, ওয়ান টাইম রুমাল, এগুলো ইউজ করার পরে সাথে সাথে ডিসপোজ করে দিব এবং সাথে হাত ধুবো। আর যেটা আছে যে আমাদের আমরা কোনো ওভার ক্রাউডেড এরিয়াতে যাওয়া যাবে না, যেহেতু এই বাচ্চাগুলোকে তাদের কেয়ারার, তাদের প্যারেন্টস বা তাদের বাসার কোনো আত্মীয় স্বজন তাদেরকে দেখাশোনা করছেন, সেবা দিচ্ছেন। সো তাদের দেখা যায় যে তাদের এজ আলটিমেটলি মোর দেন 30 ইয়ার্স অর মোর দেন 40-50 ইয়ার্স। সো তারা একটা ঝুঁকির সম্মুখীন আছে, আমরা যেটা আপাতত যেটা জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা যদি দেখা গেল যে বাইরে গেল, কোন রকমের কারো কন্টাক্টে আসলো, সে যদি বাচ্চাকে সরাসরি ভাবে তার স্বাস্থ্যবিধিগুলো না মেনে চলতে পারে, সেক্ষেত্রে আমাদের এই বিশেষ শিশুরা ঝুঁকির সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আরো যেটা আছে যে আমরা যেটা বলছি যে হাত ধোয়া কিছুক্ষণ পর পরে, তো বাচ্চা যারা সেরিব্রাল পলসি বাচ্চা আছে বা যারা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা আছেন, তাদের পক্ষে এই জিনিসটা বোঝা সম্ভব না যে আমি কিছুক্ষণ পর পরে হাত ধোবো বা আমার হাত ময়লা হয়ে গেছে, বা আমার দেখা গেল যে রেসপিরেটরি সিস্টেমে তাদের প্রবলেম থাকে, যেহেতু তাদের পোস্টারাল অ্যাবনরমালিটি আছে, লাংস মাসেল গুলো ঠিক মতো কাজ করছে না, তাদের আপরাইট পজিশনে হয়তো ম্যাক্সিমাম বাচ্চারাই বসতে পারেন।
বা আমাদের যে যেটা বলবো যে সাবান পানি দিয়ে হাত ধোয়া, আফটার দ্যাট আমরা হাতটাকে শুকাবো, ক্লিন করবো, খাবার আগে আমরা হাত ধুবো, খাবার পরে আমরা হাত ধুবো, হাতটাকে ড্রাই করব, সেই জিনিসগুলো আসলে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমি আশা করব যে আমাদের যে শিশুদেরকে, যাদের মায়েরা বা বাবারা বা তার আত্মীয় স্বজন তাদেরকে দেখাশোনা করছেন, তারা এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, যে কিছুক্ষণ পর পর হাত ধোয়া, তাদেরকে হচ্ছে আমাদের যে রেসপিরেটরি, আমরা যে হাঁচি কাশি বা স্নিজিং, কাফ, এগুলো হচ্ছে সেটার ক্ষেত্রে, বা টয়লেট থেকে আসার পরে আমরা হচ্ছে সাবান দিয়ে হাত ধোবো বা ডিসইনফেক্টেড করবো কোনো স্যানিটাইজার দ্বারা। ধন্যবাদ রাজু। ধন্যবাদ ম্যাম, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমরাও আপনার সাথে আশা রাখবো যে বিশেষায়িত শিশুদের যত্নে পরিবারের লোকজন যারা আছেন, পরিবারের সদস্য যারা আছেন, তারা বিশেষায়িত শিশুদের বিশেষ ধরনের খেয়াল এবং যত্ন রাখবেন এবং তাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি বোঝানোর, বুঝিয়ে বলার চেষ্টা করবেন এবং আশা করি এতে আমরা সকলেই সুস্থ থাকবো। ধন্যবাদ আবারও আপনাকে। ম্যাম, আমি চলে আসবো রাবেয়া বেগম মিলি ম্যামের কাছে। তো আমরা জানতে চাইবো যে বিশেষায়িত চাহিদা সম্পন্ন যে সকল শিশুরা ইতিপূর্বে ফিজিওথেরাপি চিকিৎসা সেবাটি নিয়েছেন, ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে যাদের ধারণা আছে, বর্তমান যে লকডাউন পরিস্থিতি, এই পরিস্থিতিতে হোম এক্সারসাইজের ঠিক কোন ব্যাপারগুলোতে বেশি জোর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ নাজমুল, আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। যারা ইতিপূর্বে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন, তারা আশা করব একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনেই চিকিৎসারত আছেন। তারপরও কিছু জেনারেল কিছু পরামর্শ দিতে চাই। প্রথমত আমরা জেনে থাকবো যে আমরা স্বাস্থ্যবিধি মানব। আমরা যারা পরিচর্যাকারী আছি, আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং আমাদের শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এবং বিশেষ শিশুরা যেই ধরনের উপকরণ ব্যবহার করে, যেই ধরনের থেরাপিউটিক টয়েস তারা দিয়ে থেরাপির জন্য ব্যবহার করে, সেই জিনিসগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব প্রতিদিন একবেলা, এবং সেই সাথে আমরা ডিসইনফেক্ট করব, যেমনটি নুসরাত ম্যাডাম বললেন। দ্বিতীয়ত, আমরা পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড ইনটেক করব। বিশেষ শিশুদের কিন্তু আমরা জানি সাধারণভাবেই ফ্লুইড ইনটেক কম করার কারণে, তাদের ফাইবার কম খাওয়ার কারণে তাদের কনস্টিপেশন থাকে। এই সময়ে যেহেতু আমরা সবাই বাসায় আছি, আমরা উপযুক্ত খাবার খাওয়াবো, সেই সাথে আমরা উপযুক্ত ফ্লুইড ইনটেক করার জন্য বলবো। আমরা ভিটামিন সি তাদেরকে ইনটেক করাবো। তৃতীয়ত আসি, আমরা কিছু ফিজিওথেরাপি হোম এক্সারসাইজ করব। আমরা তো জানি যে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে থেকেই ফিজিওথেরাপি চিকিৎসা কন্টিনিউ করতে হবে। নিজের ইচ্ছা মতো ব্যায়াম করলে কিন্তু সেটা চিকিৎসা হবে না, সেটা শুধুমাত্র ব্যায়ামই হবে। এই জন্য আপনার বাচ্চার চিকিৎসার জন্য প্রথমে প্রয়োজন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়া। এবং আপনার বাচ্চার যদি সেরেব্রাল পলসি হয়ে থাকে, আপনার বাচ্চা যদি বসতে না পারে, তাকে যদি দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকতে হয়, আপনি অনুগ্রহ করে বাচ্চাকে ফ্ল্যাট অবস্থায় শোয়াবেন না। ফ্ল্যাট অবস্থায় শোয়াবেন না। পজিশনিং একটা সর্বপ্রথম একটা ফিজিওথেরাপি চিকিৎসা। আপনি বাচ্চাকে কাত করে শোয়াবেন। প্রয়োজনে আপনি বুকের নিচে একটা কোলবালিশ দিয়ে আপনার বাচ্চার ঘাড়টা উঁচু করতে উৎসাহিত করবেন, সামনে কোনো খেলনা দিয়ে। এতে যেমন আপনার বাচ্চার ঘাড় শক্ত হবে, সেই সাথে পিঠের মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় থাকবে এবং পিঠের মাংসপেশিগুলো সঠিকভাবে কাজ করবে, পরবর্তীতে যেটা বাচ্চার বসার থেরাপিতে সহায়ক ভূমিকা পালন করবে। আপনার বাচ্চা যদি হাঁটতে না পারে, সে যদি ফ্লোর বেশি, তাকে যদি বসে থাকতে হয়, আপনি তাকে দিনে অন্তত 2 থেকে 3 বেলা কিছুক্ষণ পর পর তাকে উপযুক্ত সাপোর্ট দিয়ে তাকে দাঁড়া করান। এতে করে বাচ্চার দাঁড়ানোর প্রতি, হাঁটার প্রতি আগ্রহ হবে এবং বাচ্চার ব্যায়াম করবে। এবং কমন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিজিওথেরাপি হলো ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজ, যেটা শিশু
কিশোর এবং বয়স্ক সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেহেতু আমি প্রথমেই বলেছি এই COVID-19 আমাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে ফেলছে, এই জন্য আমাদের লাংসের ভলিউম বাড়ায় আমাদের রেসপিরেটরি যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইমপ্রুভ করতে ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজের ভূমিকা অপরিহার্য। এই ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজ আপনারা দেখে থাকবেন, এটার অনেক গ্রেড আছে। অ্যাডভান্স গ্রেড বিশেষ শিশুদের পক্ষে হয়ে উঠবে না। শুধুমাত্র আপনারা আপনাদের বাচ্চাদের নাক দিয়ে বেশি করে নিঃশ্বাস নেবেন এবং আরো বেশি করে নিঃশ্বাস মুখ দিয়ে ছাড়ার অভ্যাস করাবেন। এই এক্সারসাইজটি যদি আপনি কিছুক্ষণ পর পর দিনে অন্তত 2 থেকে 3 বেলা করেন, এতে করে যেমন তার লাংসের ভলিউমটাও বাড়বে, সেই সাথে তার ইমিউনিটি সিস্টেমটাও আরো শক্তিশালী হবে। এবং আমরা জেনে থাকবো সেরেব্রাল পলসি বাচ্চাদের, ম্যাডাম যেমনটি এর আগে বললেন, এদের রেসপিরেটরি অনেক দুর্বল থাকে। আমাদের নিঃশ্বাসের সময় যেই ধরনের মুভমেন্ট আমাদের থাকা উচিত তাদের, সেই ধরনের মুভমেন্ট কিন্তু থাকে না। বুকটা চিকন হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়। কারণ হলো আমাদের নিঃশ্বাস নেওয়ার সময় এবং ছাড়ার সময় মাংসপেশিগুলো যত পরিমাণে ব্যবহার তারা কিন্তু তত পরিমাণে ব্যবহার করতে পারে। তো আমরা যদি ঘরে বসে এই খুব সাধারণ এই এক্সারসাইজটি, সেরেব্রাল পলসি হতে পারে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে, সিনড্রোম হতে পারে, যে কোনো ধরনের বাচ্চার জন্য এটা যদি আমরা শুয়ে সোজা হয়ে বসে দাঁড়িয়ে করতে, আমাদের বিশেষ শিশুদের ইমিউনিটি যে সিস্টেম, সেই সিস্টেমটার সাথে ইমপ্রুভ করতে পারবে। আরেকটা কথা সেটা হচ্ছে, আমরা জানি যেহেতু লকডাউন পরিস্থিতিতে ঘরের ভিতরেই আছি, আমরা সূর্য থেকে ভিটামিন ডি পেয়ে থাকি, যেটা আমাদের হাড়কে শক্ত করে, মাংসপেশিকে শক্ত করে, যেটা বাচ্চাদের জন্য 0 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। তো আমরা চেষ্টা করব 10টার পর থেকে 2টা পর্যন্ত যেই সূর্যের আলোটা আসে সেখানে বাচ্চাদের কিছু সময় রাখার জন্য, যাতে করে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ইনটেক করতে পারি। আমরা আরেকটা কথা বলবো, WHO ইউনিসেফ বলছে আমাদের বিশেষ শিশুরা ফ্যামিলি মেম্বারের দ্বারায় প্রচুর পরিমাণ ভায়োলেন্স এবং অ্যাবিউজের শিকার হয়ে থাকে। আমরা বাবা মা যারা আছি, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, তারা এই সময়টাতে খুব বেশি করে খেয়াল রাখবে তারা যেন এই ধরনের অ্যাবিউজ এবং ভায়োলেন্সের শিকার না হয়। যে বাচ্চা পড়তে পারে, যে বাচ্চা হাঁটতে পারে, যে বাচ্চা ফোনে কথা বলতে পারে, তাদের এই রিডিং লার্নিং আমরা যেন ধরে রাখতে পারি। আমার মনে হয় আমরা এই বিষয়গুলো মানি, আমরা অবশ্যই এই বিশেষ শিশুদের সুরক্ষিত রাখতে পারবো। ধন্যবাদ নাজমুল আপা। ধন্যবাদ ম্যাম। একজন দর্শক একটি প্রশ্ন করেছেন যে সেরেব্রাল পলসি বাচ্চাদের 46% রেসপিরেটরি জটিলতা থাকে, সেই সব বাচ্চাদের আমরা কি ধরনের চেস্ট ফিজিওথেরাপি দিতে পারি? সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে এটি নিয়ে কথা বলেছি এবং ম্যাম সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন ঠিক কি ধরনের চেস্ট ফিজিওথেরাপি আমরা দিব। আর উনি আরো একটু জানতে চেয়েছেন যে ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজ নিয়ে যেটি আপনি বললেন, সেটি বাচ্চাদেরকে বোঝানো কিছুটা কঠিন। সেই ক্ষেত্রে এই এক্সারসাইজের কোনো বিকল্প রয়েছে কি, বা এটা বাচ্চাদেরকে সহজভাবে বোঝানোর কোনো উপায় রয়েছে কি? আমি যদি দেখি উনার বাচ্চাটা সেরেব্রাল পলসি, আমার মনে হয় যে সেরেব্রাল পলসি বাচ্চাদের তার অ্যাবিলিটি কম, এরকম কম রেশিও, যেটা অটিজম, ডাউন সিনড্রোম এই ধরনের বাচ্চাদের বেশি থাকে। আমার মনে হয় সেরেব্রাল পলসি বাচ্চারা কমান্ড ফলো করতে পারে। তো আমরা এটা করতে পারি যদি আপনার বাচ্চা স্বাভাবিকভাবে ফু দিতে পারে। আপনি একটা সাদা অথবা যে কোনো ধরনের কাগজে একটা ছোট ছোট কাগজ পুরো করে দিয়ে আপনি বাচ্চাকে বলতে পারেন জোরে করে ফু দাও, তাহলেও কিন্তু এটা ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজের কিছুটা সহযোগিতা করবে। প্রথমে আপনার বাচ্চার জন্য প্রথম যেটা থাকবে, আপনার বাচ্চা যদি বসতে না পারে, আপনার বাচ্চার সঠিক পশ্চার মেনটেন করতে হবে। আপনার বাচ্চা যদি দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকে, তাহলে কিন্তু এই ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজ যে কোনো ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা
ততটা ইফেক্টিভ হয়ে ওঠে না। আপনার বাচ্চাকে ফাংশনাল করতে হবে। আমার মনে হয় অতি সত্বর আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ হন এবং আপনি আগে নিজে এই ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজটা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে এটা যদি আপনি ওর সামনে বারবার প্র্যাকটিস করেন, মনে হয় আপনার বাচ্চা যদি সেরেব্রাল পলসি হয়ে থাকে সে অবশ্যই এটা খুব করতে পারবে। ধন্যবাদ দর্শক আপনাকে। ধন্যবাদ ম্যাম। যে দর্শক প্রশ্ন করেছেন, আশা করছি এতে আপনি উপকৃত হবেন এবং আপনার যদি আরো জানার ব্যাপার থেকে যায় যথারীতি আমি অনুষ্ঠানের শুরুতেই যেভাবে প্রসিডিউর গুলো বলে দিয়েছি, আমাদের সিআরপির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ভিডিও কলে যোগাযোগের সুযোগ রয়েছে। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের টেলিমেডিসিন সার্ভিস চালু রয়েছে এবং এরই পাশাপাশি যদি আপনি আরো বেশি জটিলতায় পড়ে যান, আপনি আপনার নিকটস্থ চিকিৎসক তথা ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন, বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। তো আমি চলে আসব নুসরাত ম্যামের কাছে। ম্যাম, আমরা এতক্ষণ কথা বলছিলাম যারা ইতিপূর্বে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন এই ধরনের বিশেষায়িত শিশুদের ক্ষেত্রে, কিন্তু যারা এখনো ফিজিওথেরাপি চিকিৎসা নেননি বা ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হননি, তাদের জন্য সাধারণ কোনো পরামর্শ আছে কি? সাধারণ কোনো উপদেশ এই সময়টার জন্য? ধন্যবাদ নাজমুল, আপনাকে মানে সুন্দর প্রশ্ন করার জন্য। আমার মনে হয় যে একটু আগে আমাদের যে রাবেয়া বেগম মিলি ম্যাম, উনি যে কথাগুলো বলেছেন যে আমরা সেরেব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন কাজগুলো করব, হ্যাঁ, হোম এক্সারসাইজ হিসেবে, অনেকটা আমার এই আমি যে আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর অনেকটা এখানেই চলে আসছে। তারপরেও আমি বলছি যে যারা কিভাবে বুঝবে যে তার বাচ্চাটা শারীরিক প্রতিবন্ধী বা হচ্ছে তার বাচ্চাটা বিশেষ শিশু, বিশেষ যত্ন প্রয়োজন, হ্যাঁ, বিশেষ যত্ন প্রয়োজন বা কার শরণাপন্ন হতে হবে, তাকে কি কি করতে হবে, এটা ফার্স্ট অফ অল আসলে জানা দরকার। যদি দেখা যায় যে কোনো বাচ্চা, আমি যদি বলি যে সেরেব্রাল পলসি বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে তার ঘাড় শক্ত করে ধরে রাখা, হ্যাঁ, এটা নর্মাল ডেভেলপমেন্ট। আমরা যদি বলি যে একটা স্বাভাবিক শিশু 3 মাস বা বয়সে সে এটা শিখে ফেলে, 0 to 3 months। আফটার দ্যাট যদি তার ঘাড়টা শক্ত করে ধরে রাখতে পারে, দেন আমরা যেটা বলছি যে একটা বাচ্চা কোনো সাহায্য ছাড়া 6 to 7 months সে বসতে পারে, হ্যাঁ। তো 6 to 7 months যদি এই জিনিসগুলো দেখা যাচ্ছে তার বাচ্চা পারছে না, ডিলে হয়ে যাচ্ছে, দেখা গেল যে এখনো তার ঘাড় শক্ত হয় নাই, এখনো তার হাত পা গুলো দেখা গেল যে মানে সে কখনো মানে খুব শক্ত করে রাখতেছে, কোনো কিছু নর্মাল যে একটা মুভমেন্ট থাকে, কোনো বাচ্চাদের কোনো কিছু ধরার ক্ষেত্রে কোনো জিনিস দেখলে বা একটা স্মাইল কোনো মানুষকে, তার প্যারেন্টস তার পরিচিত মানুষ দেখলে যে সোশ্যাল স্মাইল আমরা যেটা বলি, সেটা যদি না থাকে, তারপরে অনেক বাচ্চাদের দেখা যায় যে খিঁচুনি থাকে, ঠিক আছে। যেহেতু আমরা বলছি যে সেরেব্রাল পলসি এটা একটা জন্মগত সমস্যা, অথবা জন্মের পরে 0 to 2 years এর মধ্যে যদি কোনো ধরনের সে আঘাতের ফলে মস্তিষ্কে কোনো ধরনের আঘাত পায়, সেক্ষেত্রে বা কোনো ধরনের রোগের ফলে এটা হতে পারে। তো এই ধরনের বাচ্চারা যারা আছেন, তারা যদি আমাদের চিকিৎসা সেবা না নিয়ে থাকেন, যে রিহ্যাবিলিটেশন সার্ভিস যেটা আমরা বলবো, যে হয়তো কিছু বাচ্চা আছেন যে মেডিসিন খাচ্ছে, তারা হয়তো ফিজিশিয়ানের শরণাপন্ন হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নেননি। তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে যারা এরকম জানেন যে তার বাচ্চাটা তার আসলে তার হয়তো সমবয়সী বাচ্চার মতো ডেভেলপ হচ্ছে না, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যদি বাচ্চা সে বসতে না, তার ঘাড় শক্ত না হতে পারে, আমরা জানি যে আমাদের ঘাড় যদি শক্ত না হয় আদার ইমপ্রুভমেন্ট গুলো আসবে না, যেমন বসা, দাঁড়ানো, হাঁটা, এই সিকোয়েন্স গুলো আসবে না নর্মালি। সেক্ষেত্রে যেটা হবে যে ঘাড় যেহেতু শক্ত করতে পারছে না, আমরা যেটা বলি যে তাকে বাচ্চাকে প্রন পজিশনে মানে উপর করে শুয়ে দেওয়া, হ্যাঁ, আমাদের ঘাড়ের দিকটা একটু উঁচু করে দেওয়া এবং বডিটা একটা মানে একটু নিচের দিকে থাকা, ঠিক আছে, জাস্ট লাইক একটা স্লপের মতো আমরা যেটা বলতে পারি।
জি এরকম জি করে শোয়া। সামনে দেখা গেল যে কোনো একটা খেলনা দিয়ে বাচ্চাকে কোনো যাতে বাচ্চা নেকটাকে এক্সটেন্ড করে উপরের দিকে তাকায়, যেহেতু আমরা জানি যে বাচ্চাদের চিকিৎসা সেবা দেওয়াটা খুব জটিল এবং তাদের ক্ষেত্রে আসলে ক্রিয়েটিভ জিনিস অ্যাপ্লাই করতে হয়, দ্যাট মিনস খেলার মাধ্যমে। এরপরে আমরা যেটা বলবো যে বাচ্চাটা দেখা গেল যে হয়তো বাবা মায়েরা বা তার পরিবারের মানুষজন সারাক্ষণ তাকে সোজা হয়ে শুয়ে থাকে, যেটা আমাদের দেশের মানুষ সবসময় সোজা মানে চিত হয়ে শুয়ে থাকা যেটা বলি। তো এই ক্ষেত্রে চিত হয়ে শুয়ে থাকলে তার লাংস এর আমরা যেটা বলবো তার ফুসফুসের আপার লোব বা তার রেসপিরেটরি মাসেল গুলো ঠিক মতো কাজ করে না। সেক্ষেত্রে আমরা যেটা বলবো বেটার পজিশন হচ্ছে যদি সাইড লাইন দুই পাশে ডান কাঁধ বাম কাঁধ করে শোয়ানো, অ্যাজ ওয়েল অ্যাজ যখন সে চিৎ করে শোয়াবেন তখন সে ঘাড়ের উপরটা একটু উঁচু করে দিলেন, হ্যাঁ, হাফ লাইন করার মতো করে দিলেন। যে বাচ্চারা বসতে পারে না এখনো পর্যন্ত, আর যদি কোনো বাচ্চা বসতে পারে তাকে ধরে বসানো, কোনো বাচ্চা যদি দাঁড়াতে পারে একটু ধরে সাপোর্ট দিয়ে তাকে বেশি সময় দাঁড় করায় রাখা, আমরা যেটা বলি যে একটু একটু করে দাঁড়ানোটা প্র্যাকটিস করা, 10 মিনিটস, 20 মিনিটস, 15 মিনিটস, আফটার দ্যাট 30 মিনিটস, হ্যাঁ। বা বসার ক্ষেত্রে আমরা যদি বলি বাচ্চাকে একসাথেই তো আমি আধা ঘন্টা বসাতে পারবো না, 15-20 মিনিট বসাতে পারবো না, সেক্ষেত্রে 10 মিনিটস মানে বসানোর চেষ্টা করা। খাবার গুলো আমরা যেটা বলি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে খাবার শ্বাসনালীতে ঢুকে যায় অনেক সময় শোয়া খাওয়ার জন্য, সেক্ষেত্রে তাদের খাবার খাওয়ানোর পজিশন গুলো একটু বসে তাদেরকে খাওয়ানো হলো, ঘাড়টা উঁচু করে দেওয়া হলো, এই জিনিসগুলো। আর যেহেতু এখন যে সমস্যাটা আছে, এবং আমি যেটা বলবো যে এই ধরনের বাচ্চার মায়েরা ভবিষ্যতে তারা ফিজিওথেরাপি চিকিৎসা সেবা সাথে তাদের আরো যে সেবাগুলো আছে রিহ্যাবিলিটেশন, যে অকুপেশনাল থেরাপি সার্ভিস, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস, যে বাচ্চার যে ইয়েগুলো, তারা যদি সরাসরি রিহ্যাবিলিটেশন সার্ভিসে আসে, আমি বলবো যারা সিআরপি আশেপাশে আছেন, সিআরপি সার্ভার, সিআরপি মিড গ্রুপ আর সিআরপি যে আদার্স ব্রাঞ্চ গুলো আছে, সেখানে আমাদের চিকিৎসা স্বর্ণাপন্ন হতে পারেন, অথবা জাতীয় প্রতিবন্ধী ইনস্টিটিউট আছে সেখানে যেতে পারেন, হ্যাঁ। অথবা মানে এখন যেহেতু এই অবস্থায় অনেক আমরা দেখছি যে অনেক বাবা মায়েরা অনেক স্কুল কলেজ, ম্যাক্সিমাম স্কুল কলেজ তারা অনলাইনে, যাদের অনলাইন সেবা আছেন তারা একটু অনলাইনে গিয়ে দেখতে পারেন চিকিৎসা, যারা হচ্ছেন ফিজিওথেরাপি চিকিৎসক তাদের কাছ থেকে চিকিৎসা সেবাটা ইনশিওর করা টেলিমেডিসিনের মাধ্যমে হতে পারে, বা ইনফরমেশন গুলো আমি যেটা বলবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ইউনিসেফ এর মাধ্যমে আমরা এগুলো নিতে পারি, ঠিক আছে। আর যে বাচ্চাগুলো কোনো ধরনের বিশেষ মিনি ম্যাডাম বলছেন যে আমাদের আমাদের বাচ্চারা বিশেষ কিছু ডিভাইস সহায়ক সামগ্রী ইউজ করেন, হ্যাঁ। অনেক বাচ্চারাই আছেন হয়তো কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে না এসে হয়তো কিছু মানে বসার চেয়ার বা এরকম, আমি আমার যে মিরপুরে চিকিৎসা সেবা দিয়ে থাকি ওখানে দেখি যে এরকম হয় যে তাদের মতো করে একটা কিছু একটা বানায় নিয়ে বাচ্চাকে বসায় রাখলো, দাঁড় করায় রাখলো। তো ফিজিওথেরাপি চিকিৎসাটা আসলে এটা না, হ্যাঁ। কারণ এভাবে আমরা যদি যেই জিনিসটা একজন চিকিৎসক যদি না দিয়ে থাকেন সেবাটা, তাহলে বাচ্চারা বরঞ্চ তার ইমপ্রুভমেন্টের চেয়ে তার ক্ষতিটাই বেশি হয়ে যাবে। আমরা যেটা বলি যে কোনো বাচ্চা যদি তার সিটিং না আসে, বাচ্চাকে যদি আমরা স্ট্যান্ডিং এ নিয়ে যাই, আফটার দ্যাট তার স্পাইনে কিছু প্রবলেম হয়, ইভেন তো যে বাচ্চার স্ট্যান্ডিং ব্যালেন্স আছে না, মানে ভারসাম্য আসে না দাঁড়ায় থাকার, তো তাকে যদি আমি দাঁড় করায় রাখি, আলটিমেটলি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তার গোড়ালিটা টাইট হয়ে যায়, অনেক সময় সেরিব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, হ্যাঁ। বা ডাউন সিনড্রোম বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলবো যে ওদের মাসল গুলো অনেক মানে রিল্যাক্স থাকে, নরম থাকে, মাসল টোন নরমালি নরম থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বা ওরা খুব মানে অলস থাকে, কাজ করতে চায় না, সারাক্ষণ শুয়ে বসে থাকতে চায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মোটা হওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। এই জিনিসগুলো আমরা আমি আমি এবং আমার সাথে আপনারা যে দুইজন আছেন, আমাদের আজকের প্রচেষ্টা যে আমরা যে বাবা মায়েরা এই ধরনের বাচ্চাদের সাথে আছেন, আসলেই তাদের জি জন্য জি খুবই কষ্টকর, খুবই কষ্টকর। ইটস সো হার্ড। আর এই পরিস্থিতি তো আরো বেশি হার্ড, কারণ তারা বাইরে যেতে পারছে না, তাদের মানসিক একটা স্বাস্থ্যের অবনতি হয়ে যাচ্ছে, তারা খুব প্যানিক অবস্থায় আছে, প্যারেন্টস প্যানিক অবস্থায় আছে বেসিক্যালি, তারা তাদের সার্ভিসটা দিবে। তো আমি তাদেরকে আশা করবো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হবে। ইভেন আমরা যারা আজকে এখানে এসেছি বা আরো যারা ফিজিওথেরাপিস্ট আছেন, আরো যে যেভাবে আপনাদেরকে সেবাটা দিচ্ছেন, আশা করবো যে আপনারা এই জিনিসগুলো শুনবেন, এবং শুনেই শুধু হবে না, আমরা যদি বলি কোনো কিছু আমরা
আমার ইমপ্রুভমেন্ট আসবে, সো আই হ্যাভ টু ডু দিস ফার্স্ট। আমাকে সেই কাজটা করতে হবে, আগে ভালো মতো জানবো, সোর্সটা আগে ভ্যালিড কিনা সেটা দেখবো, দেন আমি এই কাজগুলো আস্তে আস্তে করে করবো। এবং আফটার দ্যাট আমি তো বলেই দিলাম, আপনি সিআরপি অথবা সিআরপি যে আদার্স যে সরকারি যে জায়গাগুলো আছেন, সরকারি জায়গাগুলো এই জন্য বলছি, আমরা সিআরপি ছাড়া বাংলাদেশ কভার করতে পারছি না, তো তাদের কাছ থেকেও আপনারা কিছু ইম্পর্টেন্ট সলিউশন পেতে পারেন। ধন্যবাদ নাজমুল। অনেক ধন্যবাদ ম্যাম, আপনি খুবই সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আমরা আশা করব যে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন দর্শক, বিশেষত শিশুর পরিবারের সদস্যরা যদি একটু উপকৃত হয়ে থাকেন, তবেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। আমরা আশা করছি আপনারা শুনবেন এবং আমরা আপনাদের পাশে থাকবো, এবং এতে করেই আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ম্যাম, একটি প্রশ্ন ছিল যে লকডাউনের কারণে বাচ্চারা, আপনি যেমনটা বলছিলেন মানসিক স্বাস্থ্যের ব্যাপারে, লকডাউনের কারণে বাচ্চারা বাইরে যেতে পারছে না, একজন দর্শক প্রশ্ন করেছেন, ফলে তাদের খেলাধুলা, বিনোদন ইত্যাদির অভাব হয়ে যাচ্ছে, এবং এতে করে এরা মানসিক ভাবে কিছুটা প্রেশারাইজড হচ্ছে, আপনি যেমনটা বলছিলেন প্যানিক হয়ে যাচ্ছে। তো এদের তো কগনিটিভ যে প্রবলেমটা থাকে, বোঝার একটা অসুবিধা থাকে কমিউনিকেশনের, এবং একই সাথে ওরা বাহিরেও যেতে পারছে না। সো এদের মেন্টাল সাপোর্টের জন্য কোনো পরামর্শ আপনার পক্ষ থেকে, সাধারণ কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। যিনি এই প্রশ্নটি করেছেন, এখন সময়ের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা সুস্থ মানুষ আছি তাদের কাছেই মনে হয় যে আর কতদিন এইভাবে থাকবো, জি জি জি, আমরা আসলে এই জিনিসটাকে নিতে পারছি না। তো আমি আপনাকে বলবো যে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে আমরা বাইরে নিয়ে যাব, অবশ্যই এখন সেটা সম্ভব না, সম্ভব কারণ নয়। বাইরে আমাদের গেলে যে আমরা যেহেতু হচ্ছে খুব ক্রাউডেড একটা মানে জনগোষ্ঠী বহুল একটা দেশে আছে, মানে খুব আমাদের ঘনবসতিপূর্ণ দেশ। তো আমরা এরকম করে কোথাও বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো না, বা ওরকম করে পার্ক, এই জিনিসগুলো আমাদের দেশে এখনো পর্যন্ত নাই, যেহেতু আসলে কোভিড এটা খুব হঠাৎ করে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে সারা কোনোভাবেই তো ওয়ার্ল্ডে। সম্ভব নয়। হ্যাঁ, না, এটা আসলে সম্ভব না। তো আমি যেটা বলবো যে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার কাছের মানুষরা, আমরা যদি বলি কগনিটিভ লেভেল আমার ইমপ্রুভ করতে হবে। সো তারা বাইরে থেকে যতটা বেশি শিখবে, তার আগে তারা শিখবে যে লার্নিং এর আমরা জানি যে 3টে স্টেজ। তো ফার্স্ট অফ অল সে যে তার বাবা মা, বিশেষ করে তার মা, তার কাছ থেকে যতটা রিসিভ করতে পারবে, তার বাবার থেকে যতটা রিসিভ করতে পারবে, তার পরিবার থেকে যতটা রিসিভ করতে পারবে, এটা রিসিভ করার পরে দেন সে হচ্ছে মানে অপরিচিত মানুষের সাথে সে তার এই জিনিসটাকে ভাব বিনিময় করতে পারবে বা কিছু লার্ন করতে পারবে বেসিক্যালি। তো এটা আমি বলবো যে এখনই যে পরিস্থিতি, এটা আপনারা যারা বাবা মা আছেন, যারা কর্মজীবী প্যারেন্টস আছেন, তাদের জন্য খুব একটা সুযোগ যে আপনি আপনার বাচ্চাকে খুব সময় দিতে পারবেন, এবং আপনার বাচ্চার সাথে সে কোন জিনিসটা পছন্দ করে তাকে খুব ক্লোজলি মনিটর করতে পারবেন, তাকে জানতে পারবেন। এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা মোবাইল বা কোনো ধরনের ইউটিউব এগুলো দেয়া যাবে না, কারণ বাচ্চাদের ক্ষেত্রে, যেই বাচ্চারা অটিজম বা হাইপার অ্যাক্টিভ বাচ্চা আছে, তাদেরকে যদি আমরা এই ধরনের মোবাইল দিয়ে রাখি, তো আলটিমেটলি তারা যে জিনিসগুলো লার্ন করেছে প্রিভিয়াসলি তাদের হেলথ প্রফেশনাল থেকে, যে যতটুকু ইমপ্রুভ করেছে, সেই জিনিসগুলো আবার চলে যাবে। হ্যাঁ, তারা আবার তাদের জগতে ফিরে যাবে, আমাদের সাথে ইন্টারাক্ট করবে না। তো আমি যেটা বলবো যে বাচ্চাদের সাথে পরিবারে যারা আছেন দলগত ভাবে খেলার ব্যবস্থা করে দেয়া, কেউ একটু বাচ্চার সাথে খেললো, তার বাচ্চার সাথে গল্প করা, যে সে না বুঝলো, অনেক প্যারেন্টস মনে করে যে আমার বাচ্চা তো বুঝে না, কি গল্প করবো, না, তার সাথে গল্প করেন, দেখবে যে সে অনেক কিছু শিখবে। তাকে আপনি কোনো শিক্ষামূলক দেখান। আমি রিসেন্ট গতকালকে যেটা দেখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ কিছু এই বিশেষ বাচ্চাদের জন্য কিছু বই প্রকাশিত করেছে। তো আপনারা যদি এই ওয়েবসাইট গুলোতে যান তাহলে দেখতে পারবেন যে এই বাচ্চাদের জন্য বই আছে, বইগুলো আপনারা তাদের পড়ে শোনাতে পারেন। কিছু খেলা আছে তাদের, যেই জিনিসগুলো আমরা থেরাপিউটিক পারপাজের ক্ষেত্রে আমরা যে প্লে অ্যাক্টিভিটি করে থাকি বেসিক্যালি, সেই কাজগুলো তাদের সাথে করা, বা তাদের আদার যে হেলথ প্রফেশনাল আছেন তারা যেভাবে কমিউনিকেশন গুলো শিখিয়েছেন, হ্যাঁ, সেই কাজগুলো করা। এবং কগনিটিভ ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা বসে পড়াবো বা মানে আকার আকৃতি শিখাবো, এটা যেমন ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তার ফিজিক্যাল এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
বাচ্চাকে কিছু সময় ধরে তাকে ওয়ার্ম আপ করা, কিছু সময় যদি বাচ্চা হাঁটতে পারে তাকে নিয়ে একটু ঘরের মধ্যে হাঁটা, বেলকনিতে হাঁটা, ছাদে আমরা যেতে পারি, এই জায়গাগুলো, এই কাজগুলো করা। ধন্যবাদ ম্যাম। অনেক ধন্যবাদ ম্যাম, আপনি যেভাবে বলেছেন আশা করছি আমাদের দর্শকরা যারা শুনছেন তারা অবশ্যই উপকৃত হবেন, এবং এটাই আমাদের এই অনুষ্ঠানের এই লাইভ ফেসবুক লাইভ প্রোগ্রামের মূল উদ্দেশ্য সিআরপি ফিজিওথেরাপি বিভাগের পক্ষ থেকে। তো আমি রাবেয়া বেগম মিলি ম্যামের কাছে চলে আসব, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট। ম্যাম, একজন দর্শক প্রশ্ন করেছেন এবং তার সাথে আমার নিজেরও প্রশ্নটি রয়েছে যে কোভিড-19 এর করোনা ভাইরাসের যে সাধারণ লক্ষণগুলো রয়েছে এগুলো কি এই বিশেষায়িত শিশুদের মধ্যে বেশি মাত্রায় প্রকাশ পেতে পারে, এবং এই ধরনের শিশুদের যে শারীরিক যে অবস্থা, স্বাস্থ্যগত যে কন্ডিশন, এটা কি কোনোভাবে কোভিড-19 এর সিমটম গুলোকে কোনোভাবে প্রভাবিত করতে পারে কিনা, কোনো ধরনের সায়েন্টিফিক রিলেশন আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ নাজমুল এবং দর্শক আপনাকে যিনি প্রশ্নটি করেছেন। আমরা যদি কোভিড-19 লক্ষণগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে লক্ষণ হিসাবে আসছে উচ্চ তাপমাত্রায় জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা কিছু কিছু ক্ষেত্রে, এবং শেষের দিকে শ্বাসকষ্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে বমি এবং ডায়রিয়া। তো আমি আগেই বলেছি যে কোভিড-19 শিশুদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি এফেক্ট করে ফেলে। এখন প্রশ্নটার কারণে আমি যদি একটু ফিজিওলজিটা বলি তাহলে মনে হয় আপনাদের জন্য বুঝতে একটু সহজ হবে। আমাদের শিশু যারা বলছি, তত 0 থেকে যারা 18 বছরের মধ্যে আছেন, কোভিড যে ভাইরাস, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ভাইরাস SARS-CoV-2 যেটা বলা হয়, সেটা আমাদের রেসপিরেটরি যে ট্র্যাক থাকে সেখানে এসি যে এনজাইমটা আছে এইটার সাথে বাইন্ড সে পর্যায়ক্রমে লাংসে ঢুকে পড়ে, তারপরে সে সিমটম প্রডিউস করে। এখন প্রশ্ন আসে বাচ্চাদের বিষয়টা কেমন, এফেক্টেড কম হচ্ছে, ডাটা বলছে, প্লাস বাংলাদেশের ডাটাও বলছে, বয়স্করা কেন এফেক্টেড হচ্ছে। এখন বাচ্চাদের ক্ষেত্রে যে ACE2 এই এনজাইমটা বেশি থাকে, সেক্ষেত্রে এই ACE2 এনজাইমটা SARS-CoV-2 এর সাথে ফাইট করে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আসতে পারে না। এই কারণে দেখা যায় যে বাচ্চাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম থাকে। আমি বারবার বলছি যে কোভিড-19 ভাইরাস যেটা ইমিউনিটি সিস্টেমকে দুর্বল, বিশেষ শিশুদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল থাকে, কিন্তু এই যে এনজাইমের পরিমাণ এটা কিন্তু কম থাকে না, এটা যথেষ্ট পরিমাণেই থাকে। তো সাধারণ যে শিশুর কোনো প্রতিবন্ধকতা নাই, তবে তার থেকে বিশেষ শিশুর রিস্ক কিছুটা বেশি থাকে। এখন আমরা যদি শেষের যে দুইটা লক্ষণ আছে, যেমন বমি এবং ডায়রিয়া, যখনই এনজাইমটা স্টোমাকে পৌঁছে যাচ্ছে তখন লক্ষণ হিসাবে বমি এবং ডায়রিয়া প্রডিউস করছে। আমরা বাচ্চাদের ক্ষেত্রেই শুধু দেখবো এই বমি আর ডায়রিয়া কনফার্ম কেসে এই লক্ষণগুলোই প্রকাশ পাচ্ছে। চায়নার প্রথমে যে আমাদের এফেক্ট করেছিল সেখানকার ডাটা বলতে বাচ্চারা যদি এফেক্টেড হয় তাদের ক্ষেত্রে বমি এবং ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যদিও বাংলাদেশের ডাটায় আমরা এরকম কোনো ইনফরমেশন পাইনি, কিন্তু তারপরও আমার পাইনি এখন পর্যন্ত। আমরা যতটুকু পরিমাণ আমরা জেনেছি, আমরা জানবো, আমরা বুঝবো এবং আমরা মানবো, ঘরে থাকবো। WHO বারবার করে বলছে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। গতকালকে আমাদের ফারজানা শারমিন রোমানা ম্যাডাম বলেছেন আমাদের অ্যাক্টিভ থাকতে হবে স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে। সেরকম বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রেও কিন্তু যতটুকু তার মোবিলিটি আছে অ্যাক্টিভ থাকতে হবে, সচল থাকতে হবে। কিভাবে থাকতে হবে? উপযুক্ত পরিমাণ ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে, ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজের মাধ্যমে। আপনার বাচ্চা যদি বিশেষ শিশু হয়ে থাকে, এমন এক্সারসাইজ আপনি করাচ্ছেন যেটার হয়তোবা ট্রিটমেন্ট হিসেবে এর কোনো এভিডেন্সই নাই, তাহলে কিন্তু হলো না। আপনার বাচ্চা যদি বিশেষ শিশু হয়ে থাকে, অতি সত্বর আমি বলবো আপনার সিআরপির যে কোনো ব্রাঞ্চে আপনি যোগাযোগ করতে পারেন। সিআরপির ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ হয়, এবং এর মধ্যে আমরা যতটুকু পরামর্শ বললাম, যতটুকু কথাগুলো বললাম, এইগুলো আপনারা মানার চেষ্টা করেন, তাহলে আমরা মনে হয় আমরা আমাদের বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমকে ইমপ্রুভ করতে পারবো, এবং আল্লাহ আমরা আমাদের বিশেষ শিশুদেরকে এই কোভিড-19 থেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যাম। খুবই সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেছেন। আশা করব যে যে সমস্ত দর্শক দেখছেন তারা অবশ্যই উপকৃত হবেন, এবং আপনার দ্বারা এবং আপনার পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকেও আপনারা জানাবেন। এর মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকব, একটি সুন্দর সমাজ থাকবে আমাদের। তো ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ প্রশ্নটি করতে চাই নুসরাত ম্যামের কাছে, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এবং ইনচার্জ শিশু বিভাগ, ফিজিওথেরাপি সার্ভিস, মিড সিআরপি মিরপুর। তো ম্যাম, শেষ যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই, যে বিশেষ শিশুর যত্নে যারা নিয়োজিত আছেন, যারা ফ্যামিলি মেম্বার আছেন, যারা যাদের যারা তাদের কেয়ার নিচ্ছেন, সেই কেয়ারারদের উদ্দেশ্যে, সেই পরিচর্যাকারীদের উদ্দেশ্যে আপনার সাধারণ কোনো পরামর্শ আছে কিনা এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে? হ্যাঁ, ধন্যবাদ নাজমুল। অবশ্যই যারা বিশেষ শিশুদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন বা অক্লান্ত পরিশ্রম করছেন, তার বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের অবশ্যই এই কোভিড-19 এর ক্ষেত্রে তাদের কিছু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে যে নিয়ম স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে স্বাস্থ্যবিধিগুলো আসলে কি কি। যেটা বলা হয়েছে, যেহেতু এটা রেসপিরেটরি একটি মানে সিস্টেমকে মানে অ্যাটাক করে, এখনো পর্যন্ত যে ইনফরমেশন আমরা জানি সেটা অনুযায়ী বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন যেগুলো আছে, যে ওয়েবসাইটে যে লিঙ্ক আছে, তার মাধ্যমে আমরা যে ইনফরমেশন গুলা গ্যাদার করছি বা পাচ্ছি, আর বাংলাদেশে যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ব্রিফিং গুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, আমাদের যে আইসিডিআর তাদের মাধ্যমে যে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি, সেটা অনুযায়ী যেটা বলবো যে আমরা হাতটা মানে আমাদেরকে ওয়াশ করতে হবে সাবান পানি দিয়ে, এবং সাবান পানি দিয়ে আমরা হাতটা 20 সেকেন্ড আমরা হাতটা ধুবো, হ্যাঁ। এবং পানিটা যেটা হবে যে পানিটা মানে জল দিয়ে পড়তে হবে, এরকম না যে আমি পানি একটা মগে নিলাম, পানি ঢাললাম, এটা নিষেধ করা হচ্ছে, ঠিক আছে। 20 সেকেন্ড ধরে আমি রিঞ্জ ওয়াটারের মধ্যে আমি হাতটা ধুবো, এবং এরপরে আমি হাতটা শুকাবো কোনো কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে। এটা, এবং খাবার খাওয়ার যেহেতু এই বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই তার প্যারেন্টস, তার সহায়ক যারা আছেন, তারা হচ্ছে তাদেরকে খাবার খাওয়ানোটা বা তাদের মেডিসিন বা তাদের চিকিৎসা যে ফিজিওথেরাপি সার্ভিস গুলো দিয়ে থাকেন, তারা কন্টাক্টে যাচ্ছেন। যেহেতু আমরা জানি যে এখন আসলে আইসোলেশন থাকতে হবে, হ্যাঁ। তো আইসোলেশনটা আসলে এরকম না যে আমি আইসোলেশনটা যদি আমার এফেক্টেডই না হয়, আমি তো আইসোলেশনের দরকার নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে যখন তারা বাচ্চাকে খাওয়াবেন, তার আগে হাতটা প্রপারলি ধুতে হবে, এবং খাবার খাওয়া শেষ করে হাতটা ধুতে হবে, এবং তারা যে বাসনপত্র গুলো ব্যবহার করতেছেন যে বাচ্চা গুলোর জন্য, সেই বাসনপত্র গুলো আমরা যেটা জানি যে আমার কাপ, আমার প্লেট, হ্যাঁ, বা আমার টাওয়েল, এগুলো হচ্ছে কারোর সাথে শেয়ার করা যাবে না। তারপরে হচ্ছে যখন হাতে কাছে দিচ্ছে, আমার এলবোটা বাচ্চাদেরকে শিখাতে হবে এলবোটা দেওয়ার জন্য, অথবা মুখে কোনো একটা টিস্যু দেওয়ার জন্য টিস্যুটার সাথে সাথে ফেলে দিয়ে আমার হাতটাকে ওয়াশ করতে হবে। বাথরুম থেকে ক্লিন হওয়ার পরে এখন যেটা বলছে, শুধু সাবান পানি দিয়ে হাত ধুলে হবে না, ডিসইনফেক্টেড কিছু ম্যাটেরিয়াল দিয়ে আমার হাত ওয়াশ করতে হবে। এবং প্যারেন্ট যদি ডিসইনফেক্টেড জিনিস দিয়ে, যেটা আমি বলবো মায়েদের ক্ষেত্রে, যেটা ইউজ করার পরে তারা যাতে কোনো মানে রান্নাঘরে না যায়, কারণ এর ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। কারণ আমরা জানি এখানে অ্যালকোহল থাকে ডিসইনফেক্টেড জিনিসের মধ্যে, 60 or 70% অ্যালকোহল থাকছে এই জিনিসগুলো। আর যেটা আছে যে এই ধরে মায়েরা অনেক বেশি ডিস্ট্রেসে আছেন, বাবারা অনেক ডিস্ট্রেসে আছেন, তারা পরিবার পরিজন ডিস্ট্রেসে আছেন, বাচ্চারা সারাক্ষণ অনেক বেশি অস্থিরতার মধ্যে আছে, ছুটোছুটি করতেছে, একটা সময়ও রেস্ট পাচ্ছেন না। তো আপাতত বাচ্চাদেরকে রুটিনটা মেনটেন করতে হবে তাদের ক্ষেত্রে, যে তাহলে বাচ্চারাও সময় পাবে, প্যারেন্টসরাও সময় পাবে, যেহেতু এটা রমজান মাস, আমাদেরকে রোজা রাখতে হচ্ছে একটা লং টাইম, 14 ঘন্টা, মোর দেন 14 আওয়ার্স। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যথেষ্ট পরিমাণ রেস্ট নিতে হবে, 7 ঘন্টা মিনিমাম 7 আওয়ার্স তো আপনার ঘুমানোর জন্য দরকার। হেলদি ফুড ডায়েট, যেটা আমাদের মিলি ম্যাডাম বলছিলেন, যে খাবারগুলো আসলে ভিটামিন সি এবং ভিটামিন ডি
সমৃদ্ধ খাবার, হাই প্রোটিন ইনটেক করা, হ্যাঁ, আমাদের শরীরের কার্যক্ষমতা ইমপ্রুভ করার জন্য কিছু লাইট এক্সারসাইজ করা, হ্যাঁ, প্যারেন্টসদের জন্য যেটা কিছু হালকা এক্সারসাইজ করা বা হতে পারে মেডিটেশন, হ্যাঁ, যাতে কিছু সময়ের জন্য 10 মিনিটস আর 15 মিনিটস। আর যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন যে বাচ্চারা একটা ইয়ের মধ্যে আছে, স্ট্রেস এর মধ্যে আছে। আমরা যদি জানি যে WHO যেটা বলছেন মেন্টাল হেলথের জন্য বাচ্চাদের বা প্যারেন্টসদের জন্য যেটা বলা হচ্ছে যে তারা যেন যে ইনফরমেশন গুলো আছে সেটা যেন রিলায়েবল সোর্স থেকে নেয়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ডিফারেন্ট, যাতে এখন তো মানে অনেক ইয়ে দিচ্ছে যে এটা দিচ্ছে এটা দিচ্ছে, এরকম সমস্ত ইনফরমেশনে কান না দেয়া বা না এটা নিয়ে স্ট্রেস না নেয়া, মানে আমরা যেন কোনোভাবে বিভ্রান্ত না হই। হ্যাঁ, বিভ্রান্ত যাতে না হয়। তারপরে যেটা হচ্ছে যে বাচ্চাদের সাথে বসা, হ্যাঁ, তারা কি চিন্তা করছে, তারা যদি প্যানিক হয়ে যাচ্ছে তাদেরকে এটা বোঝানো যে বাবা এটা কোনো সমস্যা না বা মা এটা কোনো সমস্যা না, এটা এখন বর্তমান সিচুয়েশন সারা বিশ্বের এই অবস্থা, আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ আমরা এটা থেকে আমরা অবশ্যই জয়ী লাভ করতে পারবো যদি আমরা যে স্বাস্থ্যবিধি গুলো আছে এগুলো মেনে চলি, হাত ধোয়া, আমাদের কোনো ক্রাউডেড জায়গায় না যাওয়া, টাচ না করা। ইভেন তো বাচ্চারা দেখা গেল রেলিং ইউজ করতেছে, সো আলটিমেটলি রেলিং যাতে ইউজ না করা। অনেক ভিডিও আছে, আমি দেখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভিডিও বাচ্চাদের জন্য তৈরি করছেন, ইউনিসেফ তৈরি করেছেন। বা যে বাচ্চারা স্কুলে যায়, এরাও তো স্কুলে যাচ্ছে কিছু, তাদের যে স্কুলগুলো আছে তো তাদের স্কুলগুলো আমি অবশ্য মনে হয় যে তার স্কুলের সাথে তারা সম্ভব কন্ট্যাক্ট আছেন, যেহেতু আমাদের মানে শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে আমরা অনলাইনে আমরা এই সার্ভিস গুলো পেতে পারি। তো সেটার সাথে তাদের থাকা, বাচ্চার মায়েদের। আর আমি যেহেতু যে মুসলিম, তো আমি যেটা বলবো যে আল্লাহ আমাদের অবশ্যই এই সমস্যা থেকে আমাদেরকে বের করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং হচ্ছেন এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। কারণ আমার সৃষ্টিকর্তা অবশ্যই আমাকে এমন কোনো জিনিস দিবেন না যেটার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হব, অবশ্যই না। এটা একটা নর্মাল জিনিস, উইল যায়, আমরা যে কোনো সময় মারা যাবো এটা আমরা জানি, সার্টেনিটি। সো এটা নিয়ে তো এটা একটা ডিজিজ অর ডিসঅর্ডার, এটা একটা ইনশাআল্লাহ সারা ওয়ার্ল্ড আমরা এক সময় অবশ্যই এবং খুব দ্রুত, আমি বিলিভ করি যে খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো, আমরা এই বিপদ কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে। আপনারা আপনাদের যে ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক মূল্যবান পরামর্শ আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছেন, তাতে করে দর্শক যারা শুনেছেন তারা সহ আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। দর্শক ম্যাম প্লিজ কন্টিনিউ করেন। জি, যেহেতু আমাদের আপনারা দুজনই খুব মানে আপনি প্রোগ্রাম করছেন, মিলি ম্যাডামও প্রোগ্রাম করছেন, আই হ্যাভ অলরেডি সিন। তো আমি যেটা বলবো যে সর্বপ্রথম আমি আমার হচ্ছে আল্লাহকে, আমার ক্রিয়েটরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার খুব কাইন্ড হার্ট এবং আমার ডিপলি হার্ট থেকে আমি আনোয়ার স্যারকে ধন্যবাদ জানাবো যে স্যার আমাকে মনে করেছেন এখানে কথা বলার জন্য। রিয়েলি ইটস অ্যামেজিং। এবং আমাদের মিলি ম্যাডাম, she first of all she phoned me 14 times. I can't reach, so I'm really sorry. Nazmul, you helped me so much, and previous night I talked to you more than 1 hour, so I'm really ধন্যবাদ ম্যাম, really sorry, and I'm really grateful to all of you, and of course my sir, my departmental head Anwar sir. Thank you. আমাদেরও অনেক ধন্যবাদ ম্যাম আপনাদের দুজনকেই। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন আমাদের ফিজিওথেরাপি সিআরপি ফিজিওথেরাপি বিভাগের পক্ষ থেকে আজকের যে লাইভ প্রোগ্রামটি ছিল এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল করোনাকালীন এই সময়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যত্ন এবং ফিজিওথেরাপি চিকিৎসা বিধি অনুযায়ী তাদের জন্য করণীয়। এবং আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের দুজনই খুবই শ্রদ্ধেয় এবং আমাদের খুবই জনপ্রিয় দুজন ম্যাম, নুসরাত খানম ম্যাম সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট শিশু বিভাগ ফিজিওথেরাপি শিশু বিভাগ ইনচার্জ সিআরপি মিরপুর, এবং রাবিয়া বেগম মিলি ম্যাম সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপি শিশু বিভাগ ইনচার্জ সিআরপি সাভার।
তো দর্শক, আশা করছি যে আপনারা ওনাদের দুজনের কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। যদিও আমাদের এই লাইভ প্রোগ্রামের সময়টা খুবই সীমিত, আমরা প্রতিদিনই চিন্তা করি যে আমরা 30 থেকে 35 মিনিটের মধ্যে শেষ করব, যেহেতু এতটা দীর্ঘ সময় নেটের সামনে বসে থাকাও আসলে দর্শকদের জন্য স্বাস্থ্যকর না, কিন্তু তারপরও আমাদের আসলে জানার শেষ আসলে হয় না, সত্যিই হয় না। তো আমরা আশা করব যে আপনারা এ থেকে উপকৃত হবেন এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরা সে অনুযায়ী আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত যেই সাধারণ পরামর্শগুলো সকলের জন্য রয়েছে সেগুলো যথাযথ সম্মানের সাথে মেনে চলবেন। এবং আবারও দেখা হবে আগামীকাল দুপুর 12টায় ইনশাআল্লাহ, নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো অতিথির সাথে। আশা করছি আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।